ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টার দিকে দিল্লিতে তাকে তলব করা হয়েছে বলে জানায় তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তৃতার জন্য নয়াদিল্লিকে দোষারোপ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে নুরুল ইসলামকে তলব করা হয়েছে। তবে তারা স্পষ্টভাবে এটা জানাচ্ছে যে শেখ হাসিনার ওই বক্তৃতা সম্পূর্ণ ব্যক্তিগত ছিল, তাতে ভারতের কোনো ভূমিকা ছিল না। রণধীর দাবি করেন, বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতকে নেতিবাচকভাবে দেখছে, তবে ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ রক্ষার সম্পর্ক গড়তে চায়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। জানান, বিচারিক প্রক্রিয়া জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইনের প্রয়োগে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটার আইনি কাঠামো কী হবে, এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। জনগণের চাওয়াই হবে নতুন রাজনৈতিক দলের ইশতেহার, এমন মন্তব্য জাতীয় নাগরিক কমিটির নেতাদের। শুক্রবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সম্মেলনে নেতারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের দাবি তোলেন। এছাড়াও বাংলার মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ার করেন তারা। ঢাকা মহানগর দক্ষিণের 24টি থানার প্রতিনিধিদের নিয়ে সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় প্রতি থানার একজন করে সদস্য তুলে ধরেন নানা বিষয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কবি ফরহাদ মজহার। বর্তমান সংবিধান বাতিল করে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন তিনি। প্রয়োজনে সুশৃঙ্খল আন্দোলনের পরামর্শ তার। আপনি ক্ষমতা তুলে দিয়েছেন, আবার সে ফ্যাসিস্ট সংবিধানে তারা নিয়োজিত চুপ্পুর হাতে। আপনারা বলতেছেন চুপ্পুর পদত্যাগ চান, কিন্তু পুত্রের পদত্যাগটা আপনারা আদায় করতে পারেননি। কিন্তু চুপ্পুকে পদত্যাগ করতে হবে। 72 সালের সংবিধান বাতিল করতে হবে। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে বিচারের দাবি তোলেন তারা। বাংলার মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন। শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে, এদেশের জনতার বিরুদ্ধে নানা ধরনের অপবাদমূলক এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা অবশ্যই করতে হবে। তাদের যে দোসররা রয়েছে তাদের বক্তব্যগুলো প্রকাশিত হচ্ছে, মিডিয়ার মাধ্যমে আসছে এবং সেগুলো জনগণের বিপক্ষে গিয়ে অনেকে কাজ করার চেষ্টা করছে। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জনগণ এখনো রাজপথে আছে। আমরা জনগণকে বলবো, কোনো ভাঙার কাজ নয়, গড়ার কাজে মনোযোগী দেন। সার্জিস আলম বলেন, নতুন রাজনৈতিক দলে পরিবারতন্ত্র থাকবে না, এ দল হবে গণবান্ধব। আমরা জানি কিভাবে জনতার দাবিকে ধারণ করতে হয়, কিভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয়। আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইশতেহার। নতুন রাজনৈতিক দল এদেশের জনগণের সমস্যা সমাধানে রাজপথে থাকবে বলেও জানায় নাগরিক কমিটির নেতারা। যে কোনো ধরনের উগ্রতাকে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আর নৈরাজ্যের কারণে গণতন্ত্রের পথে বাধা আসতে পারে বলে মনে করছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন তিনি। এ সময় যে কোনো উস্কানিমূলক কাজ থেকে বিরত থাকতে জনগণকে আহ্বান জানান সালাউদ্দিন। বলেন, নৈরাজ্য সৃষ্টি হলে গণতন্ত্রের পথে উত্তরণে বাধা আসতে পারে। উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে
ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানান তিনি। কে ভাঙছে আমি জানি না, কিন্তু সরকারের দায়িত্ব তাদেরকে শনাক্ত করা এবং জাতির সামনে উপস্থাপন করা। যে কোনো অন্যায়ের বিচার হবে আইনের মাধ্যমে, কারণ আইন যদি সাধারণ মানুষের হাতে উঠে যায় তখন প্রশাসন হয় অকার্যকর। ঘোষণা দিয়ে মব সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। হাসিনার আমলেও যাচ্ছিলাম এই সরকার। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ৩০০ ফিট সড়কে চলছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। ভোর ৫টায় উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। ম্যারাথনের এবারে প্রতিপাদ্য রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। আয়োজনে অংশ নিয়েছেন ১০,০০০ প্রতিযোগী। এদের মধ্যে ১০টি দেশের কয়েকজন দৌড়বিদ রয়েছেন। ৫টি ভিন্ন ক্যাটাগরিতে এবার ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। এসবের মধ্যে রয়েছে ৪২.২ কিলোমিটার ম্যারাথন, ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন, এছাড়াও ১০ কিলোমিটার করে সাধারণ, ভেটেরান ও প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য আলাদা ক্যাটাগরি। আয়োজকেরা জানান, দেশে এবারই প্রথম এত বড় আয়োজন করা হয়েছে। এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে তরুণদের শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে, পাশাপাশি নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও তাদের দূরে থাকতে সহায়তা করবে। শরীর ভালো থাকবে, সবসময় আপনার কোনো রকম কাজে মনোনিবেশ হবে, সবসময় ওই কোনো আলস্যামি কোনো আসবে না, দৃঢ়তা বাড়বে। ফিট থাকতে পছন্দ করি, আমি রেগুলার রানিং করি। সো আমি এবার দ্বিতীয়বারের মতো ফুল ম্যারাথনে অংশগ্রহণ করি। এটা আমার ফুল ম্যারাথন, দ্যাট ইজ কল্ড 42 কিলোমিটার। আমার ইচ্ছা আছে 5 ঘন্টার একটু কম সময়ে শেষ করার। আরও জানাতে রাজধানীর ৩০০ ফিট সড়ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, কতজন বিদেশি প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন আর কখন শেষ হবে এটি? প্রায় 10টি দেশের বেশ কয়েকজন দৌড়বিদ যারা এই ম্যারাথনে অংশ নিচ্ছেন। এদের অনেকেই ঢাকাতেই থাকেন, ঢাকায় অবস্থান করেন, আবার অনেকেই এই আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিতেও কিন্তু তারা বাংলাদেশে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ম্যারাথনটি ভোর 5টার দিকে 300 ফিট সড়কের যে অভিমুখ, মানে কাঞ্চন ব্রিজ অভিমুখের যে শুরুর জায়গা, সেখানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। তিনি এটির উদ্বোধন ঘোষণা করেন ভোর 5টার দিকে। এরপরে ম্যারাথন তিনটি ধাপে শুরু হয়। মানে 10,000-এর মতো দৌড়বিদ মানে এখানে অংশ নিয়েছেন। এই বিপুল সংখ্যক অংশগ্রহণকারীকে একসাথে, যেহেতু স্টার্টিং পয়েন্ট মানে শুরু থেকে শুরু করা যায়নি, ফলে 3টি ভাগে ভাগ করে এখানে শুরু করা হয়েছে এবং এই প্রতিযোগিতাটি 5টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ম্যারাথন, যেটি ফুল ম্যারাথন বলা হচ্ছে, 42.2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। হাফ ম্যারাথন, যেটি 21.1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। 10 কিলোমিটার সাধারণ, 10 কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারী যারা তাদের জন্য, এবং 10 কিলোমিটার ভেটেনার ক্যাটাগরিতে, মানে এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করছে মোট 5টি ক্যাটাগরিতে। এইখানে যে এবারের প্রতিপাদ্য বিষয় কিন্তু রান ফর ইউনিটি এবং
রান ফর হিউম্যানিটি এই প্রতিপাদ্যে এবারের ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা বলছেন যে বিগত সময়ে যেসব ম্যারাথন বাংলাদেশে আয়োজিত হয়েছে এর মধ্যে এইবারের ম্যারাথনই সর্ববৃহৎ, যেখানে 10,000 প্রতিযোগী অংশগ্রহণ করছেন। আমরা ভোর থেকেই মানে যদিও 4:30টায় অংশগ্রহণের আনুষ্ঠানিক সময়সূচি দেওয়া ছিল, কিন্তু আমরা মধ্যরাত থেকেই দেখছি যে অংশগ্রহণকারীরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকেও অনেকে এসেছেন এই ম্যারাথনে অংশ নিতে। নারী পুরুষ বয়স্কদের পাশাপাশি আমরা শিশু কিশোরদেরকেও কিন্তু এই ম্যারাথনে অংশ নিতে দেখছি। এদের মধ্যে কেউ 42 কিলোমিটারের ফুল ম্যারাথনে অংশ নিয়েছেন, কেউ বা হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন। এদিকে এই ম্যারাথনটি মানে এই অনুষ্ঠানটি বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর এই অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কিন্তু ডিএমপি এবং সেনাবাহিনীর তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যেন শান্তিপূর্ণভাবে এর সমাপ্ত করা যায়। এবং সেই উদ্যোগেরই একটি অংশ হিসেবে গতকাল রাত থেকেই কিন্তু মধ্যরাত থেকেই যে 300 ফিটের রাস্তা মানে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে 300 ফিটের যে মহাসড়ক তার উত্তর দিকের 4টি লেন এবং সার্ভিস সড়ক সেটি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে বন্ধ রাখা হয়েছে। এটি দুপুর 2টা পর্যন্ত বন্ধ রাখা হবে বলেও কিন্তু ডিএমপি থেকে একটি ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে। ডিএমপি থেকে অনুরোধ করা হয়েছে এই রাস্তায় মানে এই সড়কে চলাচলকারীরা তার পাশের যে 2টি সার্ভিস লেন থাকবে এই 4টি লেনে এই মানে গাড়ি যাতায়াত করতে পারবে, কিন্তু মধ্যবর্তী যে 4-8টি লেন যাতায়াতের পথে সেখানে ব্যবহার করতে পারবে না। এই রাস্তা এড়িয়ে উত্তরায় এবং রূপগঞ্জের ভেতর দিয়ে যাওয়ার জন্য ডিএমপি থেকে অনুরোধ করা হয়েছে। এবং আমরা জেনেছি যে এই ম্যারাথনটি মানে পুরো যেটি ফুল ম্যারাথন মানে 22.2 কিলোমিটার সেটি অতিক্রম করতে অনেকে মানে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে 3 থেকে 3.5 ঘন্টা, এবং এই সময় কিন্তু স্টার্টিং শুরু থেকেই কাউন্টডাউন করা হচ্ছে এবং বেলা 10টার দিকে সেনাপ্রধানের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পুরস্কার বিতরণ করা হবে। এই অংশগ্রহণকারী যারা ম্যারাথনে অংশ নিচ্ছেন তারা কিন্তু এই ম্যারাথনে স্বতঃস্ফূর্তভাবেই অংশ নিয়েছেন, আগে থেকে নাম নিবন্ধন করে। তারা যে প্রত্যেকেই প্রফেশনাল দৌড়বিদ এমনটি নয়, এখানে সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এই ম্যারাথনের মানে এই ম্যারাথনের এই ধরনের আয়োজন শিশু কিশোর থেকে বয়স্ক বা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করবে। সুস্থ থাকতে যে দৌড়ের একটা বড় ভূমিকা আছে সেটি বোঝাতে সহযোগিতা করবে। পাশাপাশি তারা আশা করছেন যে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর তরুণ যুবকরা ফিরে আসবে বা তারা অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে, এরকমটাই তাদের প্রত্যাশা। 300 ফিট সড়ক থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত্তুর। সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে আহত হয়েছে কয়েকজন। শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করতে গেলে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6,500 প্রার্থীর নিয়োগ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করেন চাকুরি প্রত্যাশীরা। শুক্রবার সকাল থেকে প্রেস ক্লাবে জড়ো হয়ে প্রতিবাদ জানায় তারা। বিকেল 3টায় আন্দোলনকারীরা আসেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। সেখানে তারা অবস্থান নিলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই সময় করা হয় লাঠিচার্জ। এতে আন্দোলনকারীদের অনেকেই আহত হয়। তো এখানে বিশৃঙ্খলা করতে আসি নাই, আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি এবং শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম। তাহলে ওনারা কেন আমাদের উপর হামলা করলো? পুলিশে বাড়ি দিছে 2টা, হ্যাঁ লাঠিচার্জ করছে। যমুনার সামনে অবস্থান নিতে না পেরে মিছিল করে আবারও প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। চাকরিতে নিয়োগের দাবিতে নানা স্লোগান দেন তারা। যমুনাতে গিয়েছিলাম প্রধান আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কথা বলে আমরা আমাদের দাবিটা উপস্থাপন করতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু এই দেশের পুলিশটা এখনো স্বাধীন হতে পারেনি। ঠিক নিয়োগপত্র হবে সেই সময় ঘটনা ঘটছে। আসল ঘটনা সেটা হচ্ছে কিছু রিটকারীরা আমাদের বিপক্ষে রিট করে দিয়েছে, মানে সরকারের বিপক্ষে রিট করে দিয়েছে। আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় অধিদপ্তর সমন্বয় করে এটা পাবলিশ করছে। এর আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ বাতিল করে হাইকোর্ট। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পুঁজিবাজারে বেড়েছে রেকর্ড পরিমাণ জেড ক্যাটাগরি বা নিম্নমানের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৩৯৫টি কোম্পানির মধ্যে এখন ৯৫টি হচ্ছে জেড ক্যাটাগরি বা দুর্বল কোম্পানি। এর মধ্যে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শেয়ারের শ্রেণী পরিবর্তন হয়ে জেডভুক্ত হয়েছে ১৭টি। এতে উদ্বেগ দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সংখ্যা দিন দিন বাড়ছে। লোকসান দেখিয়ে সময়মতো লভ্যাংশের অর্থ না দেয়া এবং আইন ভঙ্গ করায় গত বছরের ২৬ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন ২৭ কোম্পানিকে জেড শ্রেণীভুক্ত করে ডিএসই। নতুন বছরে এসেও এর সংখ্যা দিন দিন বাড়ছে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসইতে জেডভুক্ত শেয়ারের সংখ্যা প্রায় ১০০টি। জানুয়ারিতে শ্রেণী পরিবর্তন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শুধু জেডে চলে যায় ৯টি, আর বাকিগুলো এ থেকে বি এবং জেড থেকে এ ও বি শ্রেণীভুক্ত হয়। ফেব্রুয়ারি মাসের ৫ কর্মদিবসে জেড শ্রেণীভুক্ত হয় আরও ৮টি কোম্পানি, যদিও জেড থেকে আগের অবস্থানে এসেছে ৪টি কোম্পানি। ক্যাটাগরি পরিবর্তনের এ সময়ে কোম্পানিগুলো দর হারিয়ে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। তাদের মতে কোম্পানির অপরাধের শাস্তি পাচ্ছেন বিনিয়োগকারীরা। ডিভিডেন্ডটা সময় মতো যদি না দেয় সেক্ষেত্রে কোম্পানিগুলোকে ডেকে কারণটা জেনে ওভাবে কোম্পানির বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া উচিত, কিন্তু সেটা না দিয়ে দেখা যাচ্ছে আপনার বিনিয়োগকারীরা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোম্পানি যারা পরিচালক আছেন, বোর্ডে যারা আছেন, মালিক যারা আছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের কোনো দৃষ্টান্তমূলক পানিশমেন্ট না হওয়ায় তারা একই কাজ দিনের পর দিন করে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন তালিকাভুক্ত কোম্পানিগুলো আইনের পরিপালন না করায় এর দায় পরিচালনা পর্ষদকে নিতে হবে। হঠাৎ করে আমার ইনভেস্টমেন্টটা জেড গ্রুপে চলে আসলো, হ্যাঁ, মার্কেটে হিউজ সেল প্রেশার চলে আসলো, আমার বিনিয়োগ অর্ধেক হয়ে গেল, তাহলে এই বিনিয়োগকারী কি কখনো তার এই লসটা রিকভারি করতে পারবে না? তাহলে সরকারের পলিসির কারণে, অর্থাৎ রেগুলেটরের পলিসির কারণে আপনার হচ্ছে এই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে এবং জেড ক্যাটাগরি ইস্যুতে পুঁজিবাজারে গঠিত টাস্কফোর্সের প্রস্তাবনার অপেক্ষায় বিনিয়োগকারী সহ সংশ্লিষ্টরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম শুক্রবারে উপচে পড়া ফিরে জমে উঠেছিল বইমেলা। শুধু দেখতে নয়, বইও কিনেছেন পাঠকেরা। বই বিক্রি নিয়ে প্রকাশকেরা জানান সন্তুষ্টির কথা। পাঠকরা বলেছেন, এবারে বইমেলা কোনো নির্দিষ্ট গণ্ডির মানুষের মাঝে সীমাবদ্ধ নেই, তাই বেড়েছে পাঠক দর্শনার্থীর উপস্থিতি। শুক্রবারে সকাল ১১টা থেকেই দর্শনার্থীর ভিড়ে সরগরম বইমেলা। দুপুর গড়িয়ে বিকেল হতেই জমে ওঠে আরও। মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই কিনেছেন পছন্দের বই। বাচ্চা দিনে ঘুরছি, বই কিনবো, ওদের কবিতার বই কিনে দেবো, ওকে ড্রয়িং বই কিনে দেবো। কিছু শিক্ষণীয় বই কেনার জন্য বাচ্চাদের প্রতি বছরে কিছু না কিছু বই কিনে দেই কিংবা কেনার জন্য আসি। খুবই ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে, বাচ্চাদের নিয়ে আসছি। বিক্রেতারা জানান এবার মেলায় বই ভালো বিক্রি হচ্ছে। পাঠক উপন্যাস, ছোট গল্প এই ধরনের বই বেশি পছন্দ করে। এছাড়া অনেকে আছে সায়েন্স ফিকশন, মানে আমাদের সব ধরনের পাঠকই রয়েছে। পাঠকের চাহিদা অনুসারে বইও ভালো যাচ্ছে। এত ভিড়ের মাঝে বই কিনতে পারবো না, আমি অনলাইনে কিনে নিব, কিন্তু তাও একটু আসতে ভালো লাগে, এই জন্যই মূলত বই মেলায় আসা। তো আমার মনে হয় বই মেলাটা সবার জন্য উন্মুক্ত এবং ওপেন হয়ে গেছে, এই জন্যই সবাই আসতে পারতেছে এখন। মেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। লেখকদের প্রত্যাশা পাঠকরা বেছে নেবেন তাদের পছন্দের বই। আমাদের মাতৃভাষা, তার উপরে আছে দেশপ্রেম, সর্বোপরি দেশপ্রেম, এগুলো মিলেই আমার কাব্যগ্রন্থ অনুভবে প্রকাশিত হয়েছে। গত বছরের বইগুলোও কিন্তু এবার বেশ কাটতি যাচ্ছে। তার মানে আমার মনে হচ্ছে লেখক যেমন লেখার দিকে ঝুঁকছেন, পাঠকও ধীরে ধীরে বই প্রেমী হয়ে উঠছেন। বইটা খুবই সমসাময়িক এবং এই বইয়ের 10 জনের মধ্যে 3 জন ইতিমধ্যে পৃথিবীতে নাই, মারা গেছেন। তো সেই জায়গা থেকে এটা একটা ডকুমেন্টেশনও বটে। শুক্রবার মেলায় নতুন বই এসেছে 184টি। এখন পর্যন্ত বই এসেছে 454টি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে টিসিবির 60,000 ফ্যামিলি কার্ড বাতিলের পর আবার নতুন করে স্মার্ট কার্ড বরাদ্দ শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, পর্যায়ক্রমে নিম্ন আয়ের মানুষদের দেওয়া হবে এসব কার্ড। এদিকে বাতিল কার্ডের সুবিধাভোগীরা পুনরায় কার্ড পেতে নেমেছেন আন্দোলনে। স্বল্প আয়ের মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করে টিসিবি। তথ্যে গরমিল, নিয়ম ভেঙে একাধিক কার্ড গ্রহণের অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনে 60,000 কার্ড বাতিল করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের জানুয়ারিতে নতুন ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়। যারা পেয়েছে তাদের ফোন করা হচ্ছে সচিবের কার্যালয় থেকে। 90টি কার্ড পেয়েছি, তারপরে কিছু কার্ড আসবে।
এরপরেও যদি কেউ থাকে যে আগে কার্ড ছিল বা আদৌ কার্ড পায়নি, তো সেক্ষেত্রে একটা নির্দেশনা আছে, এখনও মানে 100% নির্দেশনা পাইনি, তবে 75% নির্দেশনা পেয়েছি যে তাদেরকে নতুন কার্ড করে দেওয়ার। কার্ড পেয়ে অনেকে সন্তুষ্টি প্রকাশ করলেও বঞ্চিতদের দাবি প্রতি পরিবারে একটি কার্ড পাওয়ার কথা থাকলেও তা হয়নি। তারা খুবই আন্তরিক, আমাদের কার্ডটা খুঁজে পেতে সহায়তা করছে এবং কার্ডটা অবশেষে হাতে পাইলাম, এই ফ্যামিলি স্মার্ট কার্ড। আমি এজন্য খুবই আসলে খুশি। আমাদের অনেক ক্ষতি হবে, একটা তৈল পাইতাম, রোজা আইছে সামনে, আমরা তৈল কেনা লাগবে, চিনি কেনা লাগবে, একটা কার্ড দিয়ে তো অনেক উপকার হচ্ছে আমাদের। এদিকে অর্ধেকের বেশি কার্ড বাতিল হওয়ায় বিপাকে 109 জন ডিলার, আর অনেকেই কার্ড বাতিলের প্রতিবাদে নেমেছেন আন্দোলনে। আমাদের লসের সম্মুখীন হতে হবে, তবে যদিও 1 মাস আগে তো আমরা আসছি, সামনের মাসে হয়তো কার্ড পূরণ হয়ে আসবে, কিন্তু বর্তমান মাসে আমাদের সবারই সমস্যা হবে, সব ডিলারই। টিসিবি বলছে যাদের কার্ড বাতিল হয়েছে সিটি কর্পোরেশনের মাধ্যমে নতুন করে নিবন্ধন করতে হবে তাদের। ৩৬,৫৭৪টি স্মার্ট ফ্যামিলি কার্ড সিটি কর্পোরেশন নিকটে এসেছে, শুধুমাত্র তারাই এই স্মার্ট ফ্যামিলি কার্ডটা পাবে, এবং যাদের কার্ড হয়নি এবং যে শূন্যস্থানটি রয়েছে সেই স্থানে সিটি কর্পোরেশন পুনরায় নতুন উপকারভোগী আবার নিবন্ধন করতে পারবে। জানুয়ারিতে টিসিবি পণ্য পায়নি কার্ডধারীরা, ফেব্রুয়ারিতে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরিশাল। বাজারে আলুর দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে বিপাকে কুড়িগ্রামের আলু চাষিরা। এবার বেশি ফলন হলেও উপযুক্ত দাম না পাওয়ায় চাষিরা লোকসানের মুখে। এই অবস্থায় মালয়েশিয়া ও নেপালে আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হওয়ায় কৃষকরা লাভবান হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কুড়িগ্রামে চাহিদার তুলনায় অধিক আলু চাষ করায় বাজারে আলুর দরপতন হয়েছে। এতে উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে আলু। প্রতি কেজি আলু 10 থেকে 12 টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করছেন কৃষকরা। এই অবস্থায় মালয়েশিয়া ও নেপালে আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয় আশার আলো দেখছেন চাষিরা। রপ্তানিকারকদের কাছে প্রতি কেজি আলু বিক্রি করছেন 15 টাকায়। সরকারিভাবে আলু বাজারজাত করা গেলে ক্ষতি আরও কমে আসবে বলে জানিয়েছেন কৃষকরা। এই আলু নিয়ে খুবই টেনশনে ছিলাম, এখন আলু মালয়েশিয়া যাওয়ার কথা শুনি একটু টেনশন মুক্ত আর। এই টাকা দিয়ে যে আবাদ করছি, এই টাকা তো আমার এই পেজ তো শেষ, এখন বাংলাদেশ তো আলু নিচ্ছে না, এখন যদি বিদেশে আলুটা যতটুকু নিচ্ছে তার কারণে আমরা কিন্তু একটু টিকে আছি। আলু রপ্তানির সুযোগ সৃষ্টি হয়, কৃষকরা লাভবান হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিছু কিছু আলু আমরা বাইরেও রপ্তানি করছি, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। সাকিদা এবং ডায়মন্ড সহ অন্যান্য জাতের আলু এবারে রপ্তানি শুরু হয়েছে। এতে কৃষকরা যেমন ভালো দাম পাচ্ছে, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে সহায়তা করছি। চলতি মৌসুমে জেলায় ৭,১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয় ৮,০০০ হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনার হাওর অঞ্চলে মাছের উৎপাদন কমছে। হাওরে মিলছে না দেশীয় প্রজাতির ৩৫টি মাছ। এই অবস্থা থেকে উত্তরণে পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। মাছের উৎপাদন বাড়াতে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। নেত্রকোনার হাওর অঞ্চলের মুক্ত জলাশয় দেশি মাছের অন্যতম উৎস। তবে ঢলের পানিতে ভেসে আসা বালিতে নদী, বিল ও খাল প্রায় অর্ধেক ভরাটে কমেছে মাছের উৎপাদন। শুধু প্রাকৃতিক কারণেই নয়, অতিরিক্ত মৎস্য আহরণ, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, অপরিকল্পিত বাঁধ ও উন্নয়নেও কমেছে মাছের উৎপাদন। মৎস্য বিভাগ বলছে ২০২১ সালে জেলার হাওর অঞ্চলে দেশি মাছের উৎপাদন ছিল ৩৮,০০০ মেট্রিক টন। ৩ বছর পর মাছের উৎপাদন দাঁড়িয়েছে ৩৪,০০০ মেট্রিক টন। এতে বছরে ১০০ কোটি টাকা লোকসান হচ্ছে। পাহাড়ি ডলের সাথে ভেসে আসা বালিতে এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এবং ওভার ফিশিংয়ের কারণে হাওরের মিঠা পানির মাছ দিন দিন কমে যাচ্ছে। ইতোমধ্যে হাওরে চাপিলা, কাচকি, খৈলসা সহ প্রায় ৩৫ প্রজাতির মাছ মিলছে না। এতে জীবন জীবিকা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। টন নিয়ে মাছ বেচছে অন্য বছর, কমুক আর এই বাড়তি হোক নিয়ে বেচছে, এই মাছ বেচছে খাবার টাবার আনছে আর না খাইছে। জনগণ এই গরিব বাঙাল চলাটাই কষ্ট। আমরা খুব অসুবিধা, এই অসুবিধার কারণে আমরা খুব হয়রানি আছি, মানে কষ্টে আছি। এই আলু ভর্তা, চালু ভর্তা দিয়ে খাওয়ার লাগে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য নো ফিশিং জোন, ৩ মাস মাছ ধরা বন্ধ সহ নানা উদ্যোগের কথা বলছে মৎস্য বিভাগ। আমরা এটা কীভাবে বাড়ানো যায় সেজন্য আমরা উদ্যোগও গ্রহণ করছি। সামনের দিনগুলোতে আমরা আশা করছি যে হাওড়ে দেশীয় মাছের প্রজনন মৌসুমে আমরা ইলিশের আদলে যে ব্যান পিরিয়ড করা হয়, এখানে আমরাও মানে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করব। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই ধরনের একটা চিন্তা ভাবনা চলছে।
দ্রুত ব্যবস্থা না নিলে দেশি মাছের এই উৎস বিলুপ্তের শঙ্কায় সচেতন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্দরনগরীর চট্টগ্রামে চলছে ফুল উৎসব। ফৌজদারহাট ডিসি পার্কে উৎসবে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। দেশি বিদেশি 136 প্রকারের ফুল নিয়ে উৎসব 6 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা, কিন্তু ভালোবাসা দিবস 1 ফাল্গুন উপলক্ষে বাড়ানো হয়েছে সময়সীমা। বিশাল জায়গা জুড়ে নান্দনিকতায় ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে চট্টগ্রাম নগরীর ডিসি পার্ক। ফুলের সৌন্দর্য দেখতে ভিড় করছেন শিশু থেকে সব বয়সী মানুষ। দেশি বিদেশি 136 জাতের ফুল দিয়ে সাজানো হয়েছে এবারের উৎসব। বিদেশি পিটুনিয়া, টিউলিপ, ব্রাসিকা কলি সহ নানা জাত ও নামের ফুলের সাথে পরিচিত হতে পেরে খুশি দর্শনার্থীরা। তবে গেলবারের চেয়ে এবার ফুল কিছুটা কম বলে জানিয়েছেন কেউ কেউ। এখন এই বছর ফুলও কম হয়েছে, তারপর হচ্ছে এই সময়টাও কম দিছে। গত বছর কিন্তু অনেক সময় ছিল। অনেক ফুল দিয়ে সাজানো, যে কোনো কেউ আসলে তার মনটা ভালো হয়ে যাবে। ইতিপূর্বে আগেও এসেছিলাম, ভালো লেগেছে বলে আবারও এসেছি। 6 ফেব্রুয়ারি গালা নাইট দিয়ে উৎসব শেষ হওয়ার কথা থাকলেও 1 ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলাটাকে টেনে নেওয়ার, ফুল উৎসবটাকে টেনে নেওয়ার একটা স্থানীয় একটা ডিমান্ড রয়েছে এবং ব্যাপক চাহিদাও রয়েছে। তো স্থানীয় জনগণের মানে দর্শনার্থীদের চাহিদার ভিত্তিতে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এটা 1 ফাল্গুন পর্যন্ত ভ্যালেন্টাইন ডেতে শেষ করতে চাই। সরকারি জমি দখলমুক্ত করে 2023 সালে প্রথম ফুল উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। প্রবেশ ফি ধরা হয়েছে জনপ্রতি 50 টাকা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পার্কটি খোলা থাকছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।